শোরগোল বাড়ছে তো বাড়ছেই। চেঁচামেচি আরো চড়াও করে বাড়তেই তে লক্ষ্য করলো আয়ু হাউমাউ করে কেঁদে উঠেছে। জাংকুক আর সামনে নেই। আইরিনও চিৎকার করে ধপ করে বালিতে বসে পড়েছে। সুগা, সুবিন, জনু সব কিছু ফেলে সমুদ্রের দিকে দৌড় লাগিয়ে দিয়েছে। আয়ু বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কেঁদে দিয়েছে। বারবার সমুদ্রের দিকে ছুটতে চাইছে, কিন্তু পারছে না। পিছন থেকে যিশু চেঁচামেচি না করে আয়ুকে আটকে দিয়েছে। সেও রীতিমতো হতভম্ব হয়ে উদ্ভ্রান্তের মতো চিৎকার করে যাচ্ছে। পুরো কাহিনী বুঝতে সময় লাগলো তের। বড় করে ঢুক গিলতেই এক বুক ভয়ে নিয়ে সমুদ্রের দিকে এবার ভালো করে তাকালো। তৎক্ষণাৎ বুকের মধ্যে কামড়ে এলো ওর। নিঃশ্বাসটা গলার কাছে আটকে যেতেই হাঁপানির মতো ঠোঁট খুলে ফেললো। নিঃশ্বাস নিতে পারছে না তে। কেউ গলার কাছটাই যেন দানবীয় হাতে টিপে ধরেছে। চোখ ফেটে জল বেরোচ্ছে। চিৎকার করতে মন চাইছে। কানে এবার জিনের গগন বিদারীর চিৎকার শুনতে পেল। বুকটা যেন গুলির আঘাতের মতো ঝাঁঝরা হয়ে গেল। কপাল ঘেমে উঠেছে। হাত পা ভয়ঙ্করভাবে কাঁপছে। গলায় নিঃশ্বাস জমে ঠোঁট দিয়ে ফুসফুস করে শব্দ বের হচ্ছে। আয়ু পাগলের মতো কেঁদে যাচ্ছে। তার চিৎকারের করুণ সুর ভয়াবহ লাগছে। বারবার আরজি জানাচ্ছে যেন এমন অমঙ্গল না হয়। হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিতেই টলমল চোখে এবার সামনের দিকে তাকালোতে সমুদ্রে একটুখানি বাঁচার তাগিদে হাবুডুবু খাচ্ছে জিহো। বারবার দুই হাত উঠিয়ে সাহায্যের জন্য ডাকছে। স্রোতের জোয়ারে বহুদূরে চলে গেছে জিহো। নাগালহীন দুই হাত বারবার ডেকে যাচ্ছে। তাকে নাগালে পাওয়ার জন্য প্রাণপণে ছুটে চলেছে চারজন। সমুদ্রের দূরত্ব যেন কয়েকশো মাইলের মতো ঠেকছে। আর জাংকুকের স্থির জ্ঞান নেই। পুরো দুনিয়াটা অন্ধকার লাগছে। সমুদ্রের নোনা জলের সাথে তার চোখ দুটো একেবারে মিলে গেছে। এই সমুদ্রেই তার যাত্রা শুরু হয়েছিল। সমুদ্রের জন্যে সে দূরে থাকে। আজকে এই সমুদ্র সবটুকু মায়া গেলে নেবে। হঠাৎ বাতাসের সাথে করুণ সুর শুনে থমকে গেল জাংকুক। পিছন থেকে আয়ুর কণ্ঠ, তে ভাবি। চিৎকারটা শুনে সাঁতার থেমে গেল তার। মাথাটা পিছু ঘোরাতেই বুকের ভিতরটায় সজোরে একঘাত চাবুক লাগলো। সমস্ত শরীর ঝিমঝিম করে বাজতেই স্থির হয়ে গেল সে। কানে কানে চিরপরিচিত স্লোগানের সুরটা শুনতে পেল। জাংকুক ওই মুহূর্তে কিচ্ছু চিন্তা করতে পারছিল না। মাথাটা একদমই কাজ করছিল না। তে উন্মাদের মতো সমুদ্রের দিকে ঝাঁপ দিতে আসছে। অপরদিকে স্রোতের তুমুল উত্থালে আরও দূরে চলে যাচ্ছে জিহো। দুই দিক থেকে বিরাট সমস্যার মোকাবিলা আগেও করেছে জাংকুক, কিন্তু এবারটা পুরোই ভিন্ন। আবেগের ঘনঘটা তাকে গোগ্রাসে গিলে ধরেছে। তে যতই সাঁতারে পটু হোক, সমুদ্রের কাছে সে কিছুতেই পারবে না। সুগারা জিহোর জন্য ঝাঁপিয়ে পড়লেও সাঁতরে বেশি দূর যেতে পারছে না। তারা পিছিয়ে যাচ্ছে স্রোতের ধাক্কা খেয়ে। জাংকুক লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তেই চোখ বন্ধ করলো। তার মাথাটা ঠিকভাবে কাজ করার প্রয়োজন। তার সচল মস্তিষ্কটা বারবার নেতিয়ে পড়ছে। ঠোঁট কাঁপছে প্রচুর। কেন এমন হচ্ছে? হওয়ার কারণটা কি? আগে তো এমন অবস্থা হয়নি। শত্রুর হাতে ধরা খেয়ে মৃত্যুর ভয়ে বুক কাঁপেনি। তবে আজ কেন ভিতরটা ভেঙে চুরে শেষ হয়ে আসছে? তার ক্যালকুলেশন মতে কেউ কি শেষ হতে যাচ্ছে? দেখে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে দম হারাবে নাকি জিহো? ক্যালকুলেশন বারবার ঘুরে যাচ্ছে। সূত্র বসাতে ভুল করছে। এমন কেন হচ্ছে? তার ট্রেনিংয়ের সিচুয়েশনগুলো এভাবে বেখাপ্পা হয়ে যাচ্ছে। কোনো কঠিন সত্যের জন্যই কি ভিতরটা ধসে ধসে ভাঙছে? মাথা কাজ করছে না। সমুদ্রের অতল গহ্বরের কাছে মস্তিষ্কের গভীরতা আজ কাজ করছে না। নাক দিয়ে মুখ দিয়ে নোনা জল ঢুকছে অবাধে। ছোট্ট শরীরটার ফুসফুসের থলিতে অক্সিজেন শূন্য হয়ে আসছে। মস্তিষ্কের ক্রিয়া আস্তে আস্তে সুইচ টেপা বাতির মতো নিভে আসছে। মনে হচ্ছে কেউ যেন মাথার ভিতরে ঢুকে সব বাতিগুলো টপ টপ করে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করতে খুটখুটে অন্ধকারে মাথার যন্ত্রটাও নিস্তেজ হয়ে আসছে। শরীরের উপর কয়েকশো টনের ভার অনুভব হচ্ছে। নিঃশ্বাস ফুরিয়ে শূন্য স্কেলের দাগে পৌঁছাচ্ছে সে। জীবনের মায়াটা হাতছানি দিয়ে তাকে বিদায় জানাচ্ছে। যেন বলছে, পরব পারে ভালো থেকো জিহো। চোখের সামনে সবকিছু ঝাপসা, কোনো কিছুই স্বচ্ছ না। জলের তলে বহুক্ষণ যাবৎ যুদ্ধ করেও কারোর নাগাল ছুঁতে পারেনি। কান্নার অশ্রুগুলো সমুদ্রের নোনা জলে মিশে গেছে তার। উঁচিয়ে রাখা হাত দুটো আস্তে আস্তে
জলের উপর ধপাস ধপাস করে পড়ল। হাতের আর শক্তি নেই, শক্তি শেষ। জলের নিচে পা দুটো পাগলের মতো দাপাদাপি করে মুখটা শেষবারের মতো উপরে তুলতে পারল। গলা অব্দি শরীরটা জলের নিচে কাতরাচ্ছে। মুখটা হা করে শেষ নিঃশ্বাসগুলো টানার সময় স্তব্ধ কানে ভো ভো আওয়াজ শোনা যাচ্ছে। কেউ জিহো জিহো বলে জান প্রাণ দিয়ে চেঁচে যাচ্ছে। সুরসুর করে আরো এক দফা জল নাক দিয়ে ঢুকলো জিহোর। সোজা মাথার ভিতরে ছ্যাপ করে আঘাত হানতে নিঃশ্বাসে দারুণভাবে টান খেলো। যন্ত্রণায় কাতরাতে গিয়ে দুই হাত সমান তালে ঝাপটাতে লাগলো। জলের উপর ঝপাস ঝপাস আওয়াজ হলো বারবার। গলাটা কাটা মুরগির মতো কিছুক্ষণ দাবাতে লাগলো। এরপরে নিস্তেজ মুরগির মতো শান্ত হয়ে গেল জিহো। দুই চোখের পাতা এক হয়ে রঙিন দুনিয়াটা ঢেকে গেল। শরীর হালকা হতে হতে জলের তলে নেমে গেল, আরো তলে, আরো গভীরে, আরো অতল স্পর্শী জায়গার ভিতর যেতে যেতে দিনের আলোটা ফিকে হয়ে আসতে লাগলো। জীবনের শেষ সন্ধিটুকুতে ফ্যাকাশে ঠোঁটে ক্ষীণভাবে হাসল জিহো। মানসপাটে শৈশবের সেই দৃশ্য থেকে জীবনের সমস্ত মধুর দৃশ্যগুলো স্মৃতির দেওয়ালে চলে আসলো। মনে পড়ল অবুঝ বয়সে তার ভাই কত রাত ঘুমায়নি। অসুস্থ হলে বুকে টেনে ঘুম পাড়িয়ে দিত। কখনো কখনো মায়ের পরিবর্তে সেই তাকে স্নান করিয়ে দিত। বাবাহীন জীবনে তার সকল বায়না তার ভাই পূরণ করেছে। জন্মদিনে ভাইয়ের কাছে কম্পিউটারে বায়না করেছিল, দামটাও ছিল ঢের। তাও নিজের বেতন দিয়ে সেই শখটুকু পূরণ করেছিল জাংকুক। সাইকেলটাও এনেছিল বিদেশি ব্র্যান্ডের। তার ভাই তো তাকেই ভালোবাসে, কে বলেছে আদর করে না? যদি আদর না করতো তাহলে কি সমুদ্রের মধ্যে বাঁচাতে আসতো? কই, সুকা ভাইয়ারা তো দেখি পিছিয়ে গিয়ে হাওমা করে কাঁদছে। কিন্তু ভাইয়া, ভাইয়া তো ভাইয়াই, সে যে এখনো বাঁচাতে ছুটে আসছে। বাবার আদর, মায়ের আদর, স্বজনের আদর, সবার আদর এই ভাই একাই তো দিয়েছে। কখনো বাবার মতো ছায়া হয়ে থাকতো, কখনো ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়াতো। জীবনে এইটুকু বয়সে কখনো একা একা লাগেনি। তার ভাইয়া ছুটি থেকে ফিরলে কখনো তাকে একা রেখে ঘুরতে যায় না। পকেটের ফোনটাও তো ভাইয়ারই দেওয়া। তাহলে সে কেন ভাইয়াকে আজ কষ্ট দিল? খাবার টেবিলে ওসব কথা বলে কেন কষ্ট দিল? কেন ওসব বলল? দেখে আর বিয়ে করা হলো না তার। ভাইয়া বুড়ো হয়ে গেলে তে তো একা হয়ে যাবে, তার তো কেউ নেই। ভাইয়া কি তেকে দেখে রাখবে? তে সবার থেকে আলাদা, ওর মতো কেউ নয়। সবাই স্বার্থপর, সবাই খারাপ, শুধু তেই তাকে সব সময় চোখে চোখে রাখতো। রানী মামি কি তেকে খুব মারবে? হঠাৎ নিঃশ্বাসের শেষ টানটা খেয়ে কাশতে লাগলো জিহো। তার শরীরটা শেষের দিকে এসে পড়েছে। মুখের ভিতর সমুদ্রের নোনা যুক্ত বিদঘুটে স্বাদ। পেটটাও এমন ভরে গেছে যে কোনো সময় বোমার মতো ফেটে যাবে। শরীরটা ছেড়ে দিয়েছে সে, ভারহীন শরীরটা তলিয়ে যাচ্ছে। নিচে থেকে কেউ যেন সাদরে টেনে নিচ্ছে তাকে। সমুদ্রের অতল অন্ধকারে চেতনার শেষ সময়টুকু চলছে। চোখের সামনে সব শূন্য হতে শুরু করেছে। দেহ, মন, মস্তিষ্ক সবকিছুই কোথাও মিলিয়ে যেতেই চূড়ান্ত নিঃশ্বাস ছেড়ে দিল। অন্ধকূপের দৃষ্টিতে ছেয়ে উঠল একটা মুখ, একটা হাসি হাসি চেহারা, একটা সুদর্শন আদলের যুবক। তার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে কপালে গাঢ় করে চুমু খেল। যুবকের চোখ দুটোই কি আনন্দ! আনন্দে চোখের ভিতর জল চিকচিক করছে। সদ্য নবজাতকের ফুটফুটে দুটো গালে চুমু খেয়ে আদরে স্নেহে গলা জড়িয়ে রাখলো। ফিসফিস করে নবজাতকের কানে বলল, তোর নাম দিলাম জিহো, আমার জন জিহো, আমার কলিজার ভাই। তাড়াতাড়ি বড় হয়ে জানা প্লিজ। কয়েক মুহূর্তের ভিতরে এই স্থানে সমুদ্র সৈকতটা এখন রেড অ্যালার্টে সিল করে দেওয়া হয়েছে। তলে তলে সমুদ্রের উপর ডুবুরিদের হামলা হচ্ছে। দূর থেকে উৎসুক পর্যটকদের ভিড় বড় হচ্ছে। বালুর উপর অনেকগুলো মানুষ এসেছে। কারো কারো পরনে আর্মিদের মতো পোশাক, কারো পরনে সাদা রঙের অদ্ভুত ইউনিফর্ম। ট্যুরিস্ট, পুলিশ, স্থানীয় পুলিশ, টহল দল, ডুবুরিদের বিশাল ফোর্স, জেলার প্রশাসন থেকে কিছু গুণী ব্যক্তিদের গাড়ি যেন হইচই অবস্থা করে ফেলেছে। কৌতূহলে পর্যটকরা এতক্ষণে বুঝে ফেলেছে
এখানে কোনো বিশেষ ব্যক্তি তার পরিবার নিয়ে এসেছে। সবার সাথে সাধারণ মানুষদের মতো চলাফেরা করেছে তারা, যার দরুন তারা কেউই বুঝতে পারেনি সেই বিশেষ ব্যক্তিটা এত ক্ষমতাশালী ছিল। একটু আগে সাইরেন বাজতে বাজতে দুটো অ্যাম্বুলেন্স এসে থেমেছে। এটা তাদের কাছে বেশ বিরল চিত্রের মতো লাগছে। কখন কিভাবে কি হলো তারা নিজেরা বুঝে উঠতে পারছে না। একটা অ্যাম্বুলেন্স এসে হোটেলের দোরগোড়ায় থামলো। হুড়মুড় করে হোটেলের ভিতরে ডাক্তারদের একটা টিম ঢুকে গেল। একটু আগে সবাই দেখেছে শাড়ি পরোয়া একটা মেয়েকে অবচেতন অবস্থায় হোটেলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। সামুদ্রিক অভিযান এখনো চলছে। লাপাত্তা জিওকে খোঁজার জন্য পুরো ফোর্স ডেকে ফেলেছে। জাঙ্কুক খিটখিটে মেজাজ দেখে তার জুনিয়রদের অবস্থা শোচনীয়। বিশেষ করে মিনহো ঢোক গেলে একটু পর পর ভয় কাটিয়ে চলেছে। জিওর কিছু হলে জাঙ্কুক তাদের একটাকেও ছাড়বে না, সবগুলোকে ইচ্ছে মতো ছাড়বে। তার চেয়েও বড় কথা, জাঙ্কুকের রাগের চেয়ে তার নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায় তারা। পুরো ডিপার্টমেন্ট জানে জাঙ্কুকের নীরবতা কতটা ভয়াবহ। জাঙ্কুক এখন সেই রূপেই নীরব বনে আছে। মুখে নিম্নতম শব্দ নেই। গায়ের শার্টটা ভেজা, প্যান্টটাও ভেজা, পুরো শরীরটাই ভিজে শেষ। বুকের কাছে দুই হাত ভাঁজ করা, মুখের তালা এঁটে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তার ডানে বামে দুইজন সিনিয়র পুলিশ ওয়াকি টকিতে কথা বলছে। আশেপাশের কিছু পর্যটক অবাক হয়ে দেখে যাচ্ছে পরিস্থিতি। কারো কারো দৃষ্টিতে জাঙ্কুক আটকে গেছে। আপাত মস্তক তার দিকে চোখ বুলিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে কেউ। হঠাৎ মিনহোর লেফট পকেটে ফোনটা বিপ করলো। পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলো মিনহো। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে নিউজ শুনে বিস্ময়ে চেয়ে রইল। কলটা কেটে দিয়ে নিঃশ্বাস ছাড়লো মিনহো। নিচের ঠোঁটটা জিভ বুলিয়ে সামনে তাকালো। কয়েক কদম সামনে থাকা জাঙ্কুকের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। বাঁ দিকের পুলিশটাকে ক্রস করে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। ভুঁড়ি পেটওয়ালা পুলিশটা মিনহোকে দেখে কিছু একটা বুঝে দূরে সরে গেল। একই ভঙ্গিতে জাঙ্কুকের ডান দিকের পুলিশটাও দূরে সরে গেল। মিনহো এবার স্বর নামিয়ে একটু আগের নিউজটা বসের উদ্দেশ্যে বলল, স্যার আপনাকে হোটেলে যেতে বলছে। ম্যামের অবস্থা খুব খারাপ। বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই, যেমন ছিল তেমনই আছে জাঙ্কুক। দৃষ্টি অটল, ভাব অটুট, দেহভঙ্গি শক্ত। মিনহো আবার সংকোচের সাথে বাকি কথাটাও বলতে শুরু করলো। ম্যামের শ্বাসকষ্ট হচ্ছে স্যার। আপনার ছোট বোন আইরিন আপনাকে যেতে বলেছে। কথাটা বলার প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল। জাঙ্কুক একটু ভ্রুক্ষেপ দেখায়নি। সেই স্থির দৃষ্টিতে সমুদ্রের ফেনিল রাশিতে তাকিয়ে আছে। আশা হতো মিনহো যেই চলে যেতে নেবে, ওই সময় তেজালো গলায় ছোট্ট জবাব এলো, ডক্টরকে হ্যান্ডেল করতে বলো। মিনহো বেকুবের মতো অস্ফুট স্বরে বলে উঠল, জি মানে তারা। শেষ কথাটা বলার আগে দাঁত চিবিয়ে চেঁচিয়ে বলে উঠল, ডক্টরকে হ্যান্ডেল করতে বলেছি মিনহো, গেট লস্ট। ঝাঁঝালো কণ্ঠের গলা শুনে এক মুহূর্তের জন্য সব চুপ। সবার দৃষ্টি কেবল জাঙ্কুকের দিকে। ওয়াকিটকিতে কথা বলা পুলিশও কথা থামিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। মিনহো আর চোখে বিব্রতকর অবস্থা দেখে ছোট্ট করে বলল, সরি স্যার। ওপাশ থেকে নিরুত্তর। মুখ তুলে স্যারের শক্ত মুখের দিকে তাকালো মিনহো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার সাথে নিঃশ্বাস ছেড়ে চলে গেল। সময়ের পাল্লা এখন 4টার কাছে এসে ঠেকেছে। মাথার উপর সাক্ষী থাকা সূর্যটা এখন পালানোর প্রস্তুতি নিচ্ছে। একটু আগে হেড অফিস থেকে কল এসেছে। জাঙ্কুক সেই কলের রেসপন্স করতে পারেনি। জাঙ্কুক জানে তার আজকের ভিতরে ফিল্ডে ফেরার জন্য টাকা দেবে। একমাত্র এটার জন্যই এই মুহূর্তে কল এসেছে, নাহলে আসতো না। নিজেকে একটু স্থির করে হেড অফিসের জন্য কল করলো জাঙ্কুক। কয়েকজন বাজতেই রিসিভ হলো কলটা। হ্যালো। হেড অফিসের বিশেষ ব্যক্তির উত্তরে জাঙ্কুক বলল, জাঙ্কুক বলছি। জাঙ্কুকের কণ্ঠ পেয়ে ধাতস্থ হলো সেই বিশেষ ব্যক্তি। সমবেদনার মতো বিমর্ষ সুরে বলল, তোমাকে আজই ফিরতে হবে জাঙ্কুক। আই এম সো সরি। তুমি তো রুলস রেগুলেশন জানোই। আমি এর চেয়ে বেশি কিছুই করতে পারবো না। আমি রুলস মানতে বাধ্য। আক্ষেপে চোখ বন্ধ করলো জাঙ্কুক। কানে ফোন ধরা অবস্থায় জোরে নিঃশ্বাস ছাড়ল সে। স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলে হালকা কেসে বলল, সমস্যা নেই। আমি নিজেও ডিপার্টমেন্টকে এক্সকিউজ দিতাম না, কিন্তু স্যার যদি ডিউরেশনটা একটু বাড়ানো যেত।
জাংকুকের অসম্পূর্ণ কথাটা উপাসের ব্যক্তি চট করে বুঝলো। আজ মানে আজই জাংকুক, আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। তোমাকে আজই ফিরতে হবে। আমি রুলসের এগেনস্টে যেতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আর কথা পারল না জাংকুক। তাদের বলে অবশ্য লাভ নেই। একরোখা কর্মজীবনে সব কিছুই একমুখী হয়ে গেছে। ইমোশন শব্দটাই বড্ড ভেজাল শব্দ। ভেজালের জন্যই বোধহয় পাষাণ হবার জঘন্য ট্রেনিং দেওয়া হয়েছে। আজ থেকে না হয় আসল রূপটাই দেখানো যাক। অদ্ভুত ক্ষোভের সাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জাংকুক। খুব অদ্ভুত। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ডুবুরির তৎপরতার অভিযান সমাপ্ত হয়েছে। যে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য দিন কাল স্থির করে পুরোটা দুপুর পুরোটা বিকেল অপেক্ষা করেছিল সেটা উদ্ধার করতে পেরেছে। জালের ভিতরে আটকা পড়েছে নিথুর একটা দেহ। দেহে প্রাণ নেই, পুরো শরীর বরফের মতো জমে গেছে, মুখটা পাণ্ডুর মতো। ডুবুরির দলটা জল জানে তীরের দিকে ফিরল। ছোট্ট দেহটা পাজা কোলে করে জাংকুকের সামনে আনলো তারা। বালির উপর রাখা প্লাস্টিকের সিটের উপর আস্তে করে ডেড বডিটা নামিয়ে দিল। জাংকুক চোখ কুঁচকে আছে, তার হাতের মুঠো দুটো মুষ্টিবদ্ধ, ঠোঁট কামড়ে মাথা নিচু করে আছে। এক্ষুনি চোখ খুললে ভিতরটা দুমড়ে মুচড়ে আসবে। বাঁ কাঁধে হাতের স্পর্শ পেয়ে মাথা তুলল জাংকুক। একটু ভরসার মতো সুরাহা পেয়ে সেই দিকে চোখ খুলে তাকালো। মিনহুর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। ছেলেটা নিজের ঠোঁট কামড়ে ধরেছে। লাশকে ঘিরে গোল করে রয়েছে সবাই। অন ডিউটিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাথার টুপি নামিয়ে মাথা নত করে আছে। জাংকুক এক পলক সবার দিকে চেয়ে শেষমেশ নিজের দিকে তাকালো। শূন্য দৃষ্টির মতো নিষ্ফলক হয়ে গেল সে। ধপ করে হাঁটু কেড়ে বাড়িতে বসে পড়ল। এক দৃষ্টিতে সামনে থাকা নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। চোখে কোনো অশ্রু নেই জাংকুকের। ভিতরের কোনো উত্তাপও বাইরে প্রকাশ পেল না। নীরব চাহনিতে বহু সময় ধরে তাকিয়ে রইল। গায়ে লেমন কালারের টি শার্ট, গত বছর ঈদে কিনে দেওয়া কালো ট্রাউজারটা পরে আছে। পেটটা অনেকটা ফুলে উঠেছে। এক্ষুনি দুই হাতে চাপ দিলে গড়গড় করে জল বেরিয়ে আসবে। মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো দুঃখের ছাপ। যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে এই নিষ্পাপ জিহ। দুনিয়ার সকল কারসাজি থেকে বিদায় নিয়ে ঘুম দিয়েছে সে। এই নিদ্রা, এই তন্দ্রা আর কোনোদিনও ভাঙবে না। এই নিদ্রা মগ্ন মুখটা আগেও দেখেছে জাংকুক, কিন্তু তখন ইচ্ছে করেই জাগাতো না সে। ভাবতো ঘুমাচ্ছে, ঘুমাক, একটু না হয় বেশি ঘুমালো। অথচ কঠিনভাবে ইচ্ছে করছে আজ দুই হাত দিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে বলতে, ঘুমাস না রে ভাই, এবার ওঠ। আর ঘুমিয়ে থাকিস না, আর ঘুমিয়ে থাকিস না ভাই, আর ঘুমিয়ে থাকিস না। ডাক্তারের পুরো টিম এখন রোগীর দিকে ঝুঁকে পড়েছে। একটু পর পর পালস রেট চেক করছে, অক্সিজেনের লেভেল নিরীক্ষণ করছে। শরীরের অবস্থা কোন পর্যায়ে খারাপ বা ভালো সেটা নিয়ে বিশ্লেষণ চলছে। রুমের স্বজনদের মধ্যে কেবল দুইজনকে অ্যালাউ করেছে, তাও সেই দুজন কোনো প্রকার আওয়াজ করতে পারবে না। এর অবস্থা ভালো না। জলে দীর্ঘক্ষণ থাকার কারণে রক্তে অক্সিজেন কমে গেছে। ঠান্ডায় অবস্থা আরও জঘন্য। সদ্য জ্বর থেকে ওঠার জন্য বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। ঘড়িতে এখন 6:40 বাজে। ঘণ্টাখানেক আগে দাফনের জন্য চলে গেছে সবাই। ছেলেরা কেউই হোটেলে নেই। জিন থেমে থেমে হাউমাউ করে কেঁদে উঠছে। রানী পাশে নেই। লিসা অজুহাত দেখিয়ে লিসার রুমে দরজা বন্ধ করে হুইস্কি হাতে ফুর্তি করেছে। আয়ু ও আইরিন ফোলা ফোলা চোখ নিয়ে তের রুমে বসে আছে। চোখ ভিজে ভিজে আসছে দুজনের, তবু নিজেদের শক্ত করে নীরবে চোখ মুছে যাচ্ছে তারা। ডাক্তারও ব্যথিত। এরকম একটা শোকের ভিতরে আর একটা শোক যেন ভর না করুক। নিজেরাই মন থেকে প্রার্থনা করে যাচ্ছে, নিজেদের সর্বোচ্চ চেষ্টায় এখন পেশেন্টের দিকে। দরজার নব মোচড়ানোর আওয়াজ হতেই আয়ু আর আইরিন চোখ মুছে তাকালো। কেউ দরজা খুলে ভিতরে ঢুকেছে। দুজনেই দাঁড়িয়ে পড়ল। জাংকুক এসেছে। জাংকুকের চোখে মুখের অবস্থা একদম স্বাভাবিক। কান্নার সামান্য চিহ্নটুকুও নেই। গায়ের পোশাকটা পাল্টে ফেলেছে সে। এখন গায়ে ফর্মাল ক্যাটাগরির ড্রেস আপ। আয়ু পুরোপুরি বুঝে ফেলেছে জাংকুক বিদায় নিতে এসেছে, তাই বিদায়ের সময়টুকুতে নিজের রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক নিঃশব্দে হেঁটে আস্তে আস্তে ডাক্তারের দিকে নিম্নস্বরে বলল,
কিছুক্ষণের জন্য কি কথা বলতে পারি? আসলে আমি চলে যাচ্ছি তো, এই জন্য ওয়াইফের সাথে একটু প্রাইভেট টক সারতে চাই। থুতনিতে মাস্ক নামানোর ডাক্তার তের দিকে তাকালো, এরপর দৃষ্টি তুলে জাঙ্কুকের দিকে বলল, জি স্যার, পারবেন, কিন্তু ম্যাম এখন খুব উইক, একটু খেয়াল রাখবেন, কথায় যেন প্রেশার না থাকে। জাঙ্কুক স্বাভাবিক গলায় বলল, শিওর। রুম থেকে এক এক করে সবাই বেরিয়ে গেল। শেষে নার্সটা চলে যেতেই দরজা থেকে চোখ সরালো। সামনে তাকিয়ে বিছানার দিকে দৃষ্টি রাখলো জাঙ্কুক। গায়ের শাড়িটা খুলে ফেলা হয়েছে, তার পরিবর্তে আগের মতোই ঢিলে ঢালা সাদা কামিজ দেখা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চোখ দুটো এখন বন্ধ। সম্ভবত নিম্ন স্বরে কথা বলার জন্য তে এখনও টের পায়নি। বিছানার ঠিক ডান দিকটায় টুল টেনে বসে আছে জাঙ্কুক। স্যালাইন লাগানো হাতটা ছুঁতে গিয়েও ধরল না। একটু এগিয়ে এসে এদের কপালে হাত রাখলো। সুপরিচিত স্পর্শ পেয়ে চোখ খুলল তে। মাস্কের আড়ালে থাকা ঠোঁট দুটো একটুখানি ফাঁক করলো। প্রথম প্রথম অস্বচ্ছ দেখতে পেলেও আস্তে আস্তে পরিষ্কার দেখতে পেল। জাঙ্কুক কাছে বসে আছে, একটা হাত কপালে রেখে চুপ করে তাকিয়ে আছে। গায়ে এখন সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে শার্ট পরেছে। পুরো বেশভূষা ঠিক মতো আঁচ করতেই তে বুঝে যায় জাঙ্কুক চলে যাবে। তের দিকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই ঠান্ডা সুরে জাঙ্কুক বলল, ঠিক আছো? মাথা নাড়িয়ে সায় দিল তে। মোটা অশ্রুটা চোখ থেকে গড়িয়ে পড়লো টপ করে। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে। অসুস্থ মুখটার কাছে গেল জাঙ্কুক। এক হাতে গাল ধরে কপালে গভীর চুমু খেলো। নেভু নেভু চোখ দুটোর দিকে আবারও চুপ করে তাকিয়ে রইল। নির্বিকার জাঙ্কুকের দৃষ্টি জোড়ায় দৃষ্টি মিলিয়ে তাকালো তে। মুখের অক্সিজেন মাস্কটা টেনে সরাতে ইচ্ছে করেছে। যদি মাস্কটা মুখে না থাকতো তাহলে জাঙ্কুক কি চুমু খেত না? জাঙ্কুক নড়ে চড়ে দৃষ্টি সরিয়ে নিল। মুখের উপর থেকে মুখ সরিয়ে দুর্বল টের কণ্ঠে ছোট্ট করে চুমু খেলো। চোখ বন্ধ করে তের থুতনির নিচে মুখ গুজে দিল জাঙ্কুক। তের দেহের উপর নিজের অস্তিত্বকে ছেড়ে দিল সে। স্যালাইনের নল ঢোকানো হাতটা ধীর গতিতে উপরে তুলল তে। জাঙ্কুকের শক্ত শরীরটায় উঠিয়ে দুর্বলভাবে বুলিয়ে দিতে লাগলো। অন্য হাতটা নাড়াতে পারছে না তে। ওই হাতটা অবশ্যই পড়ে আছে। অসহ্যকর মাস্কটার জন্য একটু আদর করতে পারছে না। হঠাৎ জাঙ্কুক আস্তে আস্তে বলে ফেলল, সব চলে গেল, আর কেউ নেই। ভিতরটা যন্ত্রণায় কমে উঠল। চোখ বন্ধ করে ফেলল তে। নিজের বুকটার ভিতর জাঙ্কুককে লুকিয়ে রেখে চিৎকার করে বলতে মন চাইছে, আমি আছি, কখনো আপনাকে ছেড়ে যাব না। তে দুর্বলতার কাছে হার মেনে কিছুই বলতে পারল না। শুধু স্পর্শ হিসেবে জাঙ্কুককে নিজের সাথে জোর খাটিয়ে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপচাপ থাকতে স্বাভাবিক কণ্ঠে জাঙ্কুক বলল, তুমি তোমার বাড়ি ফিরে যাও তে। কতটা স্তম্ভিত ফিরে পেয়ে চোখ খুলল তে। পিঠের উপর হাত সরাতেই জাঙ্কুক মুখ তুলে তাকালো। তেকে ছেড়ে দিয়ে চোখে চোখ রাখতেই তে আশ্চর্য হয়ে তাকালো। মিনিটের ভিতরেই কি হয়ে গেল? ফিসফিসে কোনো রকমে বলল, কেন যাব? তের দিক থেকে চোখ সরালো জাঙ্কুক। তের স্যালাইন লাগানো হাতটা নিজের গা থেকে দূরে সরিয়ে দিল। পুনরায় তের দিকে দৃষ্টি ফেলে কাঠিন্য স্বরে বলল, কারণ এখানে কারোর দরকার নেই, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমি সুকাকে বলে ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাওয়ার পরপরই নিজ দায়িত্বে গ্রামে ফিরে যাবে। একটা পাষাণের মতো লাগলো জাঙ্কুককে। একটা আস্ত পাষাণ তুল্য মানুষ স্তম্ভের মতো তাকিয়ে থাকতে থাকতে স্থির হয়ে গেল তে। কারোর দরকার নেই মানে?